হঠাৎ করে একটা চমৎকার সুসংবাদ পাওয়া গেল। সুসংবাদটা কি? সুসংবাদটা হলো এই যে এখানে দেখা যাচ্ছে খবরে, চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে 4,38,00,000 টাকা উধাও। মাত্র 4,38,00,000 টাকা, এটা কোনো টাকা হলো নাকি? বাংলাদেশের টাকার এখন কি আর মূল্য আছে নাকি? তো তারপরও 4,38,00,000 টাকা উধাও হয়ে গেছে ব্যাংকের একেবারে ভল্ট থেকে। মানে ভল্ট তো বোঝেন, ওই যে ব্যাংকের ভিতরে একটা একটা অত্যন্ত সুরক্ষিত একটা কক্ষ আছে, যেটাকে ভল্ট হিসেবে ব্যবহার করে ওখানে টাকা পয়সা নগদ যেগুলো আছে রাখা হয়, এবং একই সাথে সোনা দানা মানুষ রাখে ব্যাংকে ভল্টে, ওইখানেই রাখে। এটা কিন্তু অত্যন্ত সুরক্ষিত থাকে। তো যাই হোক, এখন খবর কি? খবর হচ্ছে যে চট্টগ্রামের লালদিঘি জেলা পরিষদ ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভল্ট থেকে 4,38,00,000 টাকা উধাও হওয়ার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তো এটাতে চাঞ্চল্যের কী হলো সেটাই তো বুঝলাম না। তো এখানে খবরটার একটু ভিতরে কি বলছে, ব্যাংকের ভাষায় বিপুল এই অর্থের ঘাটতি পাওয়া গেছে, টাকা বিভিন্ন গ্রাহকের আমানতের বলে জানিয়েছে ব্যাংক। তা তো বটেই, মানুষ যারা টাকা জমা রাখে সেই টাকাই তো। এই ঘটনায় করা মামলায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মোহাম্মদ কামরুল হোসেন, 41 বছর বয়স, এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারী নন মোহাম্মদ জাহরুল্লাহ তানভীর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তারপরে কি বলছে যে এদিকে প্রশ্ন উঠেছে, 4,38,00,000 টাকা যদি সত্যি ভল্ট থেকে সরানো হয়ে থাকে, তাহলে এত বিপুল অর্থের ঘাটতি 1 বছরের বেশি সময় ধরে ধরা পড়লো না কেন? প্রতিদিনের ক্যাশ ও ভল্টের হিসাব কে যাচাই করতেন? যাই হোক, এখানে যেটা জানা গেল সেটা হলো যে এইটা নাকি গত 1 বছর আগে থেকে। তো 1 বছর আগে থেকে যদি হয়, তাহলে এখন ধরা পড়লো কি করে? আর এখন ধরা পড়লে এটা যে 1 বছর আগ থেকে, সেটাই বা কিভাবে নিশ্চিত হলো? কিন্তু এটা আমার কাছে কেন জানি মনে হয় অবশ্যই এটা এই নির্বাচিত সরকারের আমলে না, এটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই ঘটনাটা ঘটছে। আর অগ্রণী ব্যাংক এটা কিন্তু একটা বাংলাদেশের সরকারি ব্যাংক, সুতরাং এখানে ভল্ট থেকে টাকা চুরি হয়ে গেল বা কি হয়ে গেল, এতে কিন্তু আমানতকারীর জমা টাকার কিন্তু কোনো সমস্যা নাই, কারণ যেহেতু সরকারি ব্যাংক, সরকারি তো গ্যারান্টর, যে বা যারাই এই ব্যাংকে টাকা রাখছে তারা তো তাদের টাকা ফেরতই পাবে, সরকার ফেরত দিতে বাধ্য। তো এখানে তাহলে 4,38,00,000 টাকা এখানে তাহলে ব্যাংক ভল্ট থেকে নিয়ে গেল। কারা নিয়ে গেল? অবশ্যই ব্যাংকের লোকজনই নিয়েছে, তাই না? ব্যাংকের বাইরের লোকজন তো আর এখানে টাকা নিতে আসতে পারে না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, এক লোক সাইফুল্লাহ নামের এক লোক, যে নাকি ব্যাংকের কোনো কর্মচারী না, তাকেও গ্রেপ্তার করছে। এটা তো বুঝলাম না, বাইরের একজন লোক কি ব্যাংকের ভল্টে ঢুকে টাকা টুকা নিয়ে গেছে নাকি? আর 1 বছর আগে যদি এখান থেকে নিয়ে যাওয়া হয়, তো ওই দিন অর্থাৎ 1 বছর পরে ওই সাইফুল্লাহ কি ওখানে কি করতেছিল? যাই হোক, আসল ঘটনা কি পুলিশ তদন্ত করে দেখবে। কেস কারবার হয়েছে, ওই ব্যাংকের 2-4 জন লোকজনদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু আসল ঘটনা কি জানেন? আসল ঘটনা, এবং এই খবর প্রচার করা আমার উদ্দেশ্য না, আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যেহেতু এটা একটা সরকারি ব্যাংক, ক্লিয়ার? তো আজকে থেকে 1 বছর বা 1.5 বছর আগে যদি এখান থেকে টাকা নিয়ে যায়, এবং অবশ্যই ব্যাংকের কর্মচারীটারই জড়িত, কর্মকর্তা এরাই জড়িত। এবং আমার কেন জানি মনে হয় যে সেই 1 বছর আগে এখানে যে ম্যানেজার ছিল বা সহকারী ম্যানেজার যারাই, এদের কয়েকজন এখান থেকে অলরেডি বদলি হয়ে কিন্তু ভেঙে গেছে, অন্য কোথাও চলে গেছে আমার ধারণা। ওই জায়গায় নাই। ওখান থেকে টাকা যদি ভল্ট থেকে নিয়ে যাওয়া হয়, তো সেই লোক কি আর ওখানে চাকরি করছে নাকি? তদবির করে নিশ্চয়ই অনেক আগে ওখান থেকে চলে গেছে। এবং এখন যখন এইখানের এই বিষয়টা ধরা পড়লো না, যে এখান থেকে টাকা নেওয়া হয়েছে, তো ওই সময় যারা এখানে দায়িত্বে ছিল না, 2-1 জন যারা হয়তো এটার সাথে সরাসরি জড়িত ছিল, তো তারা তো অলরেডি খবর পেয়ে গেছে, তাই না? এবং আমি নিশ্চিত যেখানে যারাই চাকরিরত অবস্থায় আছে না, সেখান থেকে অলরেডি ভেঙে গেছে আমার ধারণা। আবার যদি রাজনৈতিক খুঁটি অত্যন্ত শক্তিশালী হয়, তাহলে আবার ভাগবে না, চিন্তা করবে যে ঠিক আছে, এটার এগেনস্টে তারা লড়াই করে তারা আবার টিকে যাবে, এটাই। এখন আমার মূল বক্তব্য কি জানেন? এই ঘটনাটা ঘটার মূল রহস্য কি?
এবং সেটাই বস্তুত আমার ফোকাসিং পয়েন্ট। সেটা হলো এই যে 1-1.5 বছর আগে বাংলাদেশে তো অন্তর্বর্তীকালীন সরকার চলতেছিল এবং তখন কি হচ্ছিল, মগের মূল্যকের রাজত্ব কায়েম ছিল, চাঁদাবাজি, তারপরে লুট তরাজ ভাঙচুর ইত্যাদি তো ব্যাপকভাবেই তখন চলছিল। এটা তো আমরা জানি, আমরা তো এগুলো কেউ ভুলি নেই। এবং তখন এই যে অল্প বয়সে পোলাপান যারা এনসিপি দল গঠন করছে না, এরা তো ওই যে উপদেষ্টা হিসেবে 3-4 জন ছিল, 2-3 জন ছিল, তাই না? তখন শোনা যায় যে এরা হাজার হাজার কোটি টাকা বিভিন্নভাবে আয় উপার্জন করছে এবং এদের ছিল তখন অবারিত ক্ষমতা। এরা কিন্তু যে কোনো লোককে বদলি করিয়ে হলেও বদলি করার নামেও এবং বদলি করার নাম না, আসলে তারা তখন বদলি করতে পারতো। এবং বিভিন্ন সেক্টরে বিভিন্ন আকর্ষণীয় পোস্টিং আছে না, ওখানে বদলি করা বা প্রমোশন, এর জন্য কিছু কিছু লোক তাদেরকে কোটি কোটি টাকা দিয়েছে, কোটি কোটি টাকা দিয়েছে, তাই না? তো এরা তো 2 হাত দিয়ে তখন টাকা পয়সা আয় উপার্জন করছে। যেমন উদাহরণস্বরূপ ঢাকা শহরের যে কোনো থানায় একজন ওসি পোস্টিং নিতে তাকে মিনিমাম 5-6 কোটি টাকা দিতে হবে। মনে করেন যে একেবারে মফস্বল অঞ্চলে একজন ওসি আছে বা কোনো একটা ছোট শহরে কোনো একটা উপজেলা একটা ওসি আছে, তো তাকে এখন বদলি চায় কোথায়? ঢাকা শহরের কোনো একটা থানা। তাকে 5 থেকে 6 কোটি টাকা ঘুষ দিতে হবে খালি ওই পোস্টিং নিতে। কারণ ওই ঢাকায় ও বদলি হতে পারলে ও 2-3 মাসের মধ্যেই কিন্তু 4-5 কোটি টাকা তুলে ফেলবে, কোনো সমস্যা নেই। জাস্ট 1 বছর কোনো মতো ওই জায়গায় থাকতে পারলে সে মিনিমাম 100 কোটি টাকার উপরে ইনকাম করবে। তো 5 কোটি টাকা দিয়ে ওখানে বদলি হতে অসুবিধা কি? তারপরে তো 95 কোটি টাকা লাভ, তাই না? এবং এই 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 টাকাগুলো কোথা থেকে আসে? ওখানে বড় বড় গুন্ডা মাস্তান এইগুলা যখন ধরা হয় তখন বিপুল পরিমাণ টাকার বিনিময়ে তাদের নামে হালকা কেস দেওয়া হয়, অথবা ধরে ছেড়ে দেওয়া হয়, অথবা এই বিগত যে অন্তর্বর্তীকালীন আমলে তখন তো আমরা দেখছি যে কেসের বাণিজ্য চলতো, মানে মামলার বাণিজ্য চলতো। যে কোনো একটা মামলা দিয়ে আওয়ামী লীগের লোকজন কয়েকশো ওর মধ্যে ঢুকায় দিয়ে তারপরে থানার ওসি হয়তো তার দালাল লাগিয়ে দিত, এই সবার কাছ থেকে যে টাকা কালেকশন করো, পার হেড 5 লক্ষ টাকা, যারা নাকি একটু ধনী, আর যারা একটু গরিব তাদের 1 লক্ষ টাকা। ওই একটা কেস থেকেই দেখা যেত যে 5-7 কোটি টাকা উপার্জন হয়ে যেত। বাংলাদেশে কিন্তু এটা বৈধ। এবং একই সঙ্গে এখানে খালি পুলিশের কথা বলে লাভ নাই, মানে বাংলাদেশের সব সেক্টরই তো ভয়ঙ্কর রকমভাবে করাপ্টেড। এবং বিস্ময়কর ব্যাপার হলো, এতদিন আমরা বিচার বিভাগকে কিছুটা বিশুদ্ধ মনে করতাম যে ওরা অন্তত কিছুটা হলেও হয়তো সৎ, কিন্তু সাম্প্রতিককালে শুনছি যে বিচার বিভাগের লোকজন আপাত মস্তক দুর্নীতিবাজ। তা সে জেলা কোর্টের বিচারক হোক, ওই জজ হোক, আর হাইকোর্টের বিচারক হোক, সব এখানে যে কেউ যে কোনো মামলায় যে কোনো কেসে তার মেরিট না থাক, পয়সা দিয়ে সে দেওয়ানি মামলা হোক। যেমন আপনি একটা জমির ব্যাপারে আপনি একটা মামলা খেয়ে বসে আছেন, যে জমির মালিকানা ওয়ারেস সূত্রে আপনি না এবং আপনার ওই ধরনের কোনো রিজিড ডকুমেন্টও নাই, বাট হয়তো কোনোভাবে আপনি ভুয়া কাগজপত্র দেখিয়ে তো নামজারি তো করা যায়, কি যায় না? যায়। কিন্তু অরিজিনাল ডকুমেন্টেন্ট আপনার কিছুই নাই। আপনি একটা যে কোনো কায়দায় হোক প্রভাব খাটিয়ে আপনি টাকা পয়সা দিয়ে আপনি নামজারি করে হয়তো ট্যাক্স খাজনা টাজনা দিচ্ছেন, কিন্তু এটার গোড়ায় যে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে আপনি ক্রয় সূত্রেও জমির মালিক না, আপনি হয়তো ওই ওয়ারেস সূত্রেও আপনি মালিক না। আর যদি আপনি ওয়ারেস সূত্রে বা দলিল সূত্রে দেখানো সেই কাগজগুলো আসলে ভুয়া বা জাল, একেবারে প্রমাণিত। কিন্তু দেখা যায় যে এ সম্পর্কিত যখন কেস কারবার দেওয়ানি মামলা ওঠে না, জজরে ঘুষ দিলে কিন্তু ওই যে নাকি ভুয়া কাগজপত্র দিয়ে সে জমি নামজারি করছে না, রায় তার পক্ষে হয়ে যাবে। হ্যাঁ, এটাই বাংলাদেশে বর্তমানে চলছে। তো আসলে আমি যেটা বলতে চাচ্ছি, এই যখন পরিস্থিতি গোটা বাংলাদেশে ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তখন এই ব্যাংকের লোকজনরা বড় বিপদে পড়ছিল। ব্যাংকের লোকজনও তো অনেকে জামাত বিএনপি এগুলো ছিল না, তারাও তো আওয়ামী লীগের সরকারের পতনের জন্য তারাও অনেক আন্দোলন করেছে, কিছু কিছু জায়গায় তো টাকা পয়সা দিয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে বিশেষ করে অগ্রণী ব্যাংক, এটা তো সরকারের একটা ব্যাংক, তাই না? এখান থেকে টাকা আত্মসাৎ করার সুযোগ তো কম, এবং সেই সুযোগ দেওয়া যায় কখন? ওই মনে করেন যে বড় বড় প্রজেক্টের নামে 5 কোটি 10 কোটি টাকা লোন দেওয়া গেল, তো সেখান থেকে ভাগাভাগি হবে। একটা ভুয়া প্রকল্প দিয়ে টাকা নিয়ে গেল, তো সেখান থেকে টাকা পাইলে সে মনে করেন কি 10 কোটি টাকা নিল একটা ভুয়া প্রকল্প দেখিয়ে, ইভেনচুয়ালি দায়ভার তো তার উপরেই, মানে যে নিল, তাই না?
তার তো কাগজপত্র, নাম, ঠিকানা সবই আছে। তো সে ভুয়া দিয়ে নিলেও 2 বছর 5 বছর পরে তো তাকেই তো কোর্টে ফেস করতে হবে এবং তাকেই তো টাকাগুলো দিতে হবে, এটাই তো। তা এর জন্যে ব্যাংকে সে কত টাকা ঘুষ দিতে পারে? হার্ডলি 50 লক্ষ বা 1 কোটি টাকা। এবং সেই 1 কোটি টাকা 50 লক্ষ টাকা যদি ব্যাংকের ম্যানেজারকে ঘুষ দেয়, তো সেটা ভাগাভাগি হয়ে এক একজনের বাটে হয়তো 15-20 লাখ টাকা করে পড়বে বা আরও কম পড়বে, এরকম। তো এতে করে ঝামেলা, এটা এত ভেজালের দরকারটা কি? তার সাথে ডাইরেক্ট অ্যাকশন, ভল্টে টাকা আছে নিয়ে ভেগে যাও। তখন তাদের যুক্তি হচ্ছে সারা বাংলাদেশে লুটতরাজ হচ্ছে, অল্প পয়সা পোলাপান, তারা যেভাবে 2 হাতে টাকা উপার্জন করছে শত শত কোটি, তাহলে ব্যাংকের এরাও তো আন্দোলনের সাথে ছিল, তাহলে এরা কেন টাকা উপার্জন করবে না? ভাই, এই সাইকোলজি এখানে কাজ করছে, এই জন্য এরা ভল্ট থেকে টাকা নিয়ে আত্মসাৎ করছে। এবং এই অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সময়ে যদি এই কেসটা ধরা পড়তো না, এই 4 কোটি 38 লক্ষ টাকা এরা লুটপাট করছেন, এখান থেকে 1 কোটি টাকা দিয়ে দিত, দিয়ে দেখতেন এদের বিরুদ্ধে যে মামলা টামলা যা ছিল না সব ডিসমিস হয়ে যেত, এরা বেকসুর খালাস হয়ে যেত, এরা কিন্তু দায়বদ্ধ হতো না। এরা দেখাতো ডাকাতি হয়েছিল এবং সুড়ঙ্গ একটা খুঁড়ে দেখাতো, এই যে সুড়ঙ্গ দিয়ে ডাকাত ওর মধ্যে ঢুকে টাকা টুকা নিয়ে গেছে, বুঝছেন? এরকম একটা কাহিনী তৈরি হতো। কিন্তু এখন এই সময়ে মনে হয় যে এই খবরটা যেহেতু প্রচার হয়ে গেছে, এখন এটা হয়তো করতে পারবে না। কিন্তু ওদের সাইকোলজি ওটাই ছিল যে সারা দুনিয়া সবাই লুটপাট করতেছে, সবাই চাঁদাবাজি করতেছে, ঘুষ খাচ্ছে, যেমনে যেভাবে ইচ্ছে খুশি, আর ব্যাংকে চাকরি করে সে কিছুই পাবে না, এটা তো হয় না। এই জন্যে ডাইরেক্ট ভল্ট ভেঙে টাকা নিয়ে বাগবাটোয়ারা করে নিয়েছে। আমার কাছে বিষয়টা একেবারে পরিষ্কার। এখানে অন্য কেউ না বুঝলে না বুঝুক, বাট এই সাইকোলজি এখানে কাজ করছে, অন্য কোনো কিছু এখানে কাজ করেনি। ধন্যবাদ।